আমি আমার মামার জীবনে ঘটা একটি ঘটনা বলছি। আমার মামা ঘুরতে প্রচন্ড ভালোবাসেন। বাংলাদেশের এমন কোন জেলা নেই মামা চায়নি। মামা খুবই সাহসী মানুষ। গভীর রাতেও তিনি ঘুরতে ভয় পান না, বরঞ্চ গভীর রাতে এসে ঘুরতে পছন্দ করেন। একবার মামা কক্সবাজারে কোন এক জায়গায় বেড়াতে যান। আগেই বলছি মামা সাহসী মানুষ। রাতেও মামা কক্সবাজারের নানা এলাকায় ঘোরাঘুরি করতেন। একদিন মামা প্রায় রাত 12:30টার দিকে হোটেলে ফিরছিলেন। মামার হাতে টর্চ লাইট ছিল। তিনি স্বাভাবিকভাবেই হেঁটে হেঁটে ফিরছিলেন। মামা যে রাস্তা ধরে ফিরছিলেন সেটা জঙ্গলের ভেতর দিয়ে, এবং রাস্তাটা মামার খুব ভালো চেনা। রাস্তার মাঝামাঝি আসার পর মামা হঠাৎ একটা আওয়াজ শুনতে পান। কে যেন ধীরে ধীরে বলছে, আস্তে আস্তে আস্তে। মামা চমকে যান, কিন্তু ভয় পাননি। উনি ওনার মতো হাঁটতে থাকেন এবং ক্রমাগত আওয়াজটা হতে থাকে। কিছুক্ষণ পর আওয়াজটা পাল্টে যায়। মামা শুনেন কেউ বলছে, এসেছে এসেছে এসেছে। মামা হাঁটতে থাকেন এবং কিছুক্ষণ পর আবার আওয়াজটা পাল্টে যায়। মামা শুনেন কেউ বলছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। মামা খুবই সাহসী, তাই তিনি পেছনে ফিরে রাস্তায় টর্চ ফেলেন। মামা কিছু দেখতে পান না। এদিক ওদিক করে যখন মামা উপরের দিকে লাইট ফেলেন, তখন অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলেন তিনি। গাছের ডালে দুটি সম্পূর্ণ কালো এবং বেশ বড় কিছু বসে আছে। মামা চমকে যান এবং পরক্ষণেই মামাকে আরো চমকে দিয়ে সেই অদ্ভুত জিনিস দুটো নিচে রাস্তায় নেমে আসে। মামা ভয় না পেয়ে মনে মনে সাহস জুগিয়ে হাঁটতে থাকেন এবং ওই দুটিও মামার পেছনে আসতে থাকে। এবং এক সময় ঘটে চরম ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে সে দুটির একটা মামার সামনে এসে হাজির হয় এবং আরেকটা মামার পেছনে দাঁড়িয়ে থাকে। মামা দেখেন প্রচুর কালো কিছু একটা, দেখতে মানুষের মতোই, ও তাদের উচ্চতা ছিল মামার দ্বিগুণ। মামা ভয় পেয়ে যান, কিন্তু তৎক্ষণাৎ মামার মনে বুদ্ধি খেলে যায় এবং মামা উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এবং হঠাৎ করেই মামার সামনে ও পেছন থেকে তারা নেই হয়ে যায়। মামা সূরা পড়তে পড়তে হাঁটতে থাকেন। হোটেলের কাছাকাছি আসার পর যখন মামা বনের রাস্তা থেকে হোটেলের রাস্তায় ওঠেন, তখন শুনতে পান তার পেছনে কেউ বলছে, আবার আসবে আবার আসবে আবার আসবে। মামা যখন আমাকে ওই ঘটনা বললেন, তখন মামাকে জিজ্ঞেস করেছিলাম, মামা আপনি ভয় পাননি? প্রতি উত্তরে মামা বলেছিলেন, ভয় পাওয়া মানে তো হেরে যাওয়া। এর ছিল ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধুর সাথে। তার নাম ছিল হাবিবুল্লাহ। ঘটনাটি 2015 সালে তার সাথে ঘটেছিল, যেটার মুখোমুখি আমিও হয়েছিলাম। হাবিবুল্লাহর বাড়িতে মাঝে মাঝেই অদ্ভুত ধরনের ঘটনা ঘটত। রাতে হঠাৎ করে নারিকেল গাছ থেকে নারিকেল পড়ার শব্দ কিংবা গাছ ভেঙে পড়ার শব্দ হতো, কিন্তু গেলে দেখা যেত কিছুই নেই সেখানে। হাবিবুল্লাহদের বাড়িতে দুটা ঘর ছিল, উত্তর দক্ষিণ সাইডে। উত্তর সাইডের ঘরটা নতুন তৈরি ছিল এবং সেই ঘরে হাবিবুল্লাহ থাকত। একদিন রাতে তার ভাগ্নের একটা সমস্যা দেখে সবাই অবাক হয়ে গেল। ভাগ্নের শরীর নীল বর্ণের হয়ে গেল, অবস্থা খুব খারাপ হতে লাগলো। সকালে মসজিদের ইমাম সাহেবকে খবর দিল। হুজুর এসে একটা তাবিজ দিল। হুজুর তাবিজ দেওয়ার কিছু সময়ের মধ্যে আল্লাহর রহমতে ভাগ্নে সুস্থ হয়ে গেল। কিন্তু পরবর্তী রাত থেকে আমার বন্ধুর সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকলো। একদিন রাত 12টার পর ঘরের মাঝে অদ্ভুত সব কাহিনী হতে লাগলো।
মনে হতে লাগলো কেউ কাঁদছে, কিছু সময় পর হাসছে। টিনের চালের উপর প্রচন্ড শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। তাছাড়া পাশের গাছ থেকে মটমট করে ডাল ভাঙার শব্দ হচ্ছিল, যা সাধারণত মানুষের পক্ষে সহ্য করার মতো ছিল না। রাত 3টার দিকে হঠাৎ করে কে যেন পালঙ্কের উপর লাফিয়ে উঠল। বন্ধুটি প্রথমে ভাবল প্রচুর শীতের কারণে হয়তো বিড়াল উঠেছে, কিন্তু না, ধারণাটি ভুল ছিল। সেটা অন্য কিছু ছিল, যা আস্তে আস্তে বুকের উপরে উঠেছিল এবং প্রচন্ড দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। এতে করে হাবিবুল্লাহ প্রচুর ভয়ে চিৎকার দিয়ে উঠল, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তখন সে ভয় পেয়ে পাশের ঘরে চলে যাওয়ার জন্য দৌড় দিয়ে দরজাটা কোনরকম খুলেই উঠানের মাঝ বরাবর যেই একবার মা ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাতে সবাই ঘুমিয়ে থাকায় একটা ডাকে কারো ঘুম ভাঙেনি। সকালে ফজরের নামাজ পড়ার জন্য তার মা উঠল। তখন তিনি দেখলেন হাবিবুল্লাহ উঠানের মাঝে পড়ে আছেন। তিনি তাকে ভিতরে নিয়ে গেলেন। সকালে তার হুঁশ ফিরল। পরবর্তী দিন আমাকে নিয়ে গেল তার সঙ্গে থাকার জন্য। আমি যাবার পূর্বে আমাদের মসজিদের হুজুরের কাছ থেকে 4টা মাটির ডেলা ফুঁ দিয়ে নিয়ে গেলাম। আমি এবং আমার বন্ধু সেই ঘরে ঢুকতেই প্রচুর শব্দ করে কি যেন বাইর হয়ে গেল। আমরা দুজনে মিলে মাটির ঢেলাগুলো ঘরের 4 প্রান্তে রাখলাম। রাতে যখন ঘুমালাম তখন হঠাৎ একটা শব্দে দুজনে ঘুম ভেঙে গেল। ঘরের পেছন দিয়ে কে যেন জোরে জোরে হাঁটছে আর চিল্লাচ্ছে। আমরা দুজনেই ভয় পেয়ে যাই। তবে আল্লাহর রহমতে ঘরের মধ্যে সেদিন কিছুই ঢুকতে পারেনি। তারপর থেকে ওই ঘরে আমার বন্ধু আর কোনোদিনও ঘুমায় নাই। কিন্তু একটা সমস্যা আমার বন্ধুর মাঝে মাঝে এখনো লক্ষ্য করা যায়। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যায়। কিছুদিন আগে নামাজ পড়ার মাঝেই অজ্ঞান হয়ে পড়ে। তার জন্য দোয়া করবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2016 সালের জানুয়ারি মাসের ঘটনা। আমার বন্ধুর নাম উজ্জ্বল। সে এবার 10ম শ্রেণীর ছাত্র। সে খুবই ভালো একজন ছাত্র, কিন্তু হঠাৎ করে তার মাঝে সবাই কিছু একটা পরিবর্তন লক্ষ্য করলেন। মানুষের সাথে মেলামেশা, স্কুলে যাওয়া, এমনকি সবার সাথে কথা বলা ছেড়ে দেয়। তবে সারাদিন অদৃশ্য কারোর সাথে যেন নিয়মিত কথা বলতো। কার সাথে কথা বলছে কেউ দেখতে পেতেন না। কিছুদিনের মধ্যে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। বিছানা থেকে উঠতে পারত না সে। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিছুতেই কাজ হচ্ছিল না। তাই পরিবারের সবাই চিন্তা করলো ভালো একটা কবিরাজ দেখাবে। সকালে গ্রামের হুজুরকে অনুরোধ করলো ভালো একজন হুজুরের নাম্বার দিতে। হুজুর রবি নামে একটা হাফেজের সন্ধান দিলেন। পরবর্তী দিন রাতের বেলা হুজুর এলো, কিন্তু আশ্চর্য বিষয় ছিল হুজুর চোখে দেখতেন না। হুজুরের সামনে আমার বন্ধুটিকে নেওয়া হলো। হুজুর বলল ওকে যেন জোর করে ধরে রাখা হয়। তখন আমরা কয়েকজন খুব শক্ত করে ওকে ধরলাম। কিছু সময় পর হুজুর কি যেন পড়া শুরু করলো। পড়ার মাঝেই বুঝতে পারলাম বন্ধুটির শরীরে যেন প্রচন্ড শক্তি আসছে কোথা থেকে। আমাদের 5 জন ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল। যে কিনা বিছানা থেকে উঠতে পারছে না, তার শরীরে এত শক্তি দেখে অবাক হয়ে গেলাম। এরপর উজ্জ্বল কথা বলে উঠল, কিন্তু সেটা তার কণ্ঠস্বর ছিল না। সে বলল, তুই কি চাস? আমাকে বিরক্ত করিস কেন? তোকে আমি মেরে ফেলব। হুজুর তখন তার শরীরে পানি ছিটিয়ে দিল এবং বলল, তুই কেন এর কাছে এসেছিস? কেন এত কষ্ট দিচ্ছিস ওকে? উত্তরে সে বলল, আমার ওকে ভালো লাগছে, ওকে ছেড়ে আমি কোনোদিন যাব না। হুজুর বারবার পানি ছিটাচ্ছিল আর বলল,
তুই চলে যা, তাড়াতাড়ি চলে যা। সে বলল, আমি যাব না, আমাকে বিরক্ত করিস না। হুজুর বলল, তুই চলে যা, তা না হলে তোকে বেঁধে রাখবো। এভাবে প্রায় 30 মিনিট চলে গেল। হুজুর তখন উজ্জ্বলের গায়ে দড়ি বেঁধে আগুন ধরিয়ে দিল। কিছু সময় পরে উজ্জ্বল বলে উঠল, আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুজুর বলল, প্রমাণ কি তুই চলে যাবি? তখন সে বলল, আমি বাড়ির পাশের একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাচ্ছি, আমি আর কোনোদিন আসব না। এটা বলা মাত্র উজ্জ্বল জ্ঞান হারিয়ে ফেলল এবং সাথে সাথে একটা বড় ডাল অনেক জোরে শব্দ করে ভেঙে যায়। কিছু সময় পর উজ্জ্বলের জ্ঞান ফিরে আসে এবং সে বলে যে, আমার কি হয়েছিল? হুজুর কিছু না বলে তার বাড়িটি বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার লিসেনার, আমি ফয়সাল ফেরদৌস। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, থানা মতলব, আর গ্রাম হচ্ছে উদ্যমদী। আসলে আমি যেই গল্পটা বলবো ওটা আমার রিয়েল মানে পার্সোনাল লাইফ থেকে। তো স্টোরিটা যেই সময় হয়েছিল ওই সময় ছিল আমি ক্লাস 9-এ পড়ি। তো আমার একটা হবি ছিল, এটা হচ্ছে মাছ ধরা। তো আমরা গ্রামে আর আমাদের দনাগুদা নদী আছে, তো ওই নদীতে আমরা প্রায় সময়ই মাছ ধরতাম। টেরা দিয়ে 8 10 টেরা দিয়ে আমরা মাছ ধরতাম। তো একদিন আমি আর আমার বন্ধু রায়হান মাছ ধরতে গেলাম, টেরা নিয়ে, ব্যাগ নিয়ে, টর্চ লাইট নিয়ে। তো যাওয়ার পর আমরা মাছ অ্যাজ ইউজুয়াল ধরতেছি। কয়েকটা মাছ ধরছি, প্রথমে টাকি মাছ, তারপরে শোল মাছ, শিং মাছ ধরছি। তো একটা সময় হঠাৎ করে দেখলাম একটা মাগুর মাছ। আচ্ছা, তো মাগুর মাছটা পরে বুঝতে পারছি যে ভাইয়া, যে এটা আসলে মাছ না, এটা অন্য কিছু আর কি। জি, আপনি এটা কিভাবে বুঝলেন? মানে গল্পটা বলার পরে বুঝতে শোনার পরে আপনারা বুঝবেন যে জি এটা। জি জি, আমরা শুনি এই তাহলে। কথাটা বলে রাখছি অনেক ভাই আমি, জি, thank you। যে পরে বুঝতে পারছি যে আসলে এটা মাছ না। প্রথম তো আমরা তো মনে করছি মাছ, তো এটা ধরার জন্য আমরা ট্রাই করতেছি। তো মানে টার্গেট করতেছি, টার্গেট মিস হইতেছে। একটা টাইমে মাছটা আস্তে আস্তে একটু ডিপে যাইতেছে। তো আমাদের যাওয়ার পথে একটা বাঁশ ঝাড় ছিল, তো আমরা যাইতেছি আর এটা টার্গেট করে শলা মারতেছি। তো শলা করে না। অ্যাজ ইউজুয়াল আমরা মাছ ধরলে হয়তো দুই একটা শলা মিস হয়, কিন্তু মাছ পড়ে, মাছ ধরি। কিন্তু এই মাছটাতে কিন্তু আমি শলা বসাইতে পারতেছি না, ট্রাই করতেছি। তো আমরা আমাদের আরো মানে এটা ধরবই, এটা কিন্তু অন্যান্য মাছ কি করে এদিক সেদিক চলে যায় আর দেখি না, কিন্তু এইটা আমাদের সামনাসামনি আছে, বাট কিন্তু আমরা ধরতে পারতেছি না। আচ্ছা, আমার আচ্ছা। ফ্রেন্ড ব্যাগটিক লয়ে ভালো করে লাঠি মাটি নিয়ে মানে লাইট নিয়ে ধরছে ভালো করে, যে এটা ধরতেই হইব মাছটা। আমাদেরও একটা আগ্রহ হয়ে গেছে যে এই মাছটাই ধরতে হইব। তো মাছটা কি করলো, আস্তে আস্তে একটু ওর গন্তব্যস্থানে গেল, ওর দিকে। তো আমরাও এটা পিছিয়ে পিছিয়ে মানে দৌড়াইতেছি, দৌড়ে মারতেছি। তো একটা টাইমে যে দেখলাম মাছটা নাই। তো আমরা ওই দিকে হাঁটাছি। তো বাঁশঝাড়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি আবার ওই মাছটা কিনা আমি ঠিক জানি না, কিন্তু ওই মাছটার মতোই মানে মাগুর মাছই। তো মাগুর মাছ ওটাকে করলাম, শলা মারলাম। শলা মারার পরে মাছটাতে শলাটা পড়ছে। শলাটা পড়ার পরে কিন্তু জায়গাটা পানিটা গোলা হয়ে যায়। গোলা হয়েছে, ওই সময় মাছটার আমরা দেখি না ভালো মতো, লাইটটা কি করলাম, মাছটারে আমরা নাইমা দইরা মানে মাছটা যখন নাচ ছুটে যায়, শলার থেকে মাছটা যখন নাচ ছুটে যায়, ওই জন্য মাছটাকে দৌড়ে উঠাইছি। উঠে দেখি মাছের মাথার পাশের মাংসগুলো আছে, কিন্তু লেজের পাশের মাংস নেই, কাটা আছে। তো মানে ওই টাইমে তো আমরা ওই সময় ওইরকম একটা ভয় পাইনি, মনে করছি কি রে এটা কি হইলো, মাছটা কি মরা নাকি। মাছটা দেখলাম যেতে সেদিন নড়াচড়া করতেছে, হঠাৎ করে দেখলাম মাংস টাংস নাই, মাছের লেজে মাংস নাই, কাটা আছে। তো দূরে উঠাইলাম উপরে। উঠানোর পরে আমি আর আমার বন্ধু দেখতেছি নিচে যে মাংস টাংস কোন জায়গায় পড়ছে কিনা। তো দেখলাম যে না, নিচে কোনো মাংস না কিছু নাই। পরে মনে করলাম, দেখলাম যে পাশের বাজার গুলা অনেক নড়াচড়া করতেছে, এদিক সেদিক, মানে অনেক জ্বর তুফানের মতো শুরু করে গেছে।
তো আমরা মনে করেন এই দেখে বয়া কি করছি, সোলা আর ব্যাগ লাইট সব ফালাই দিয়ে দূর আমরা আচ্ছা বাসায় চলে গেছি। তো ওই সময় তো 12:30 বাজে। তো আমার বন্ধু কি করলো, ও বললো যে তো বন্ধু আমি তো বই পাইছি, তো আমি তোর বাসায় থাকি। আমিও অ্যাকচুয়ালি বই পাইছি। তো আমরা ঘুমাইলাম, ঘুমিয়ে সকালে উঠার পরে দেখলাম যে আমাদের প্রচন্ড পরিমাণ জ্বর আছে দুজনের, কেউ উঠতে পারতেছি না। তো ওই সময় আমি বলে রাখি যে আমি ক্লাস 9-এ পড়ি। তো প্রথম দিক দিয়ে ওই সময় লেখাপড়া তেমন একটা চাপ থাকে না, লেখাপড়া করি না ঠিক মতো। তো সকালে ক্লাসে যাবো, তো মা বলতেছে যে ক্লাসে যাবি না, তোরা উঠোস না গিয়ে ক্লাসে যাইতে হবে। উঠি না, গিয়ে দেখলো যে মানে প্রচন্ড পরিমাণ জ্বর আমাদের। তা আমরা ওই ব্যাপারটা শেয়ার করি নাই মার সাথে। প্রথমে আমরা শুয়ে রয়েছি, পরে জ্বর। তো 2-1 দিন এইভাবে গেল জ্বর। তো আমরা পরে মারে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমরা তো মাছ ধরতে গেছিলাম, ওই জায়গায় গিয়ে এরকম এরকম কাহিনী হয়েছে। তো এখন মনে করেন আমাদের চোখ মুখ সব ফুলে গেছে, হাত পা। তো ফুলে দেওয়ার পরে মা এটা শোনার পরে মা আমার পাশের মসজিদের হুজুর আছে, হুজুরের ব্যাপারটা শেয়ার করছে। আচ্ছা শেয়ার করার পরে হুজুরে বললো যে আসলে এটা তো আসলে মাছ ছিল না, এটা একটা বজ্জিন ছিল। তো আচ্ছা এটা তো তোমাদের অনেক ক্ষতি করতো। তোমাদের সাথে এই লাইট ছিল এবং শোলা ছিল, মানে লোহা জাতীয় কিছু থাকলে অনেক ক্ষতি কম করে আর কি, বা করে না। আচ্ছা তো শোলা ছিল, এই জন্য তোমাদের ক্ষতি করতে পারে নাই। বাট তোমরা যদি ওটা নিয়ে আসতাম মাছটা বাসায়, তাহলে তোমাদের অনেক বিরাট ক্ষতি হতো। তো এখন সমস্যা নেই, উনি কি করছে আমাদের একটা তাবিজ, দুজনের 2টা তাবিজ দিছে। তাহলে আল্লাহর রহমতে আমরা মোটামুটি ভালো আছি। কিন্তু ভাই এই এক্সপিরিয়েন্সের পরে আর কোনোদিন শোলা লইয়া মাছ ধরতে যায়নি, ইভেন এখনো। আচ্ছা আমি অবশ্য বলবো যে এটা একেবারেই যাওয়া উচিত হবে না আপনার, বিকজ অলরেডি একটা বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে এসেছেন। এবং মাছ ধরা নিয়ে কিন্তু আমরা এরকম আরো অনেকগুলো গল্প শুনেছি। যারা মাছ ধরে তাদের সাধারণত এটা নেশা, এবং এই নেশায় পড়ে অনেকেই, ইনফ্যাক্ট আমি আমার মুরব্বীদের কাছ থেকে এরকম অনেক ভয়ঙ্কর গল্প শুনছি। এবং আপনারা বেঁচে এসেছেন, আপনাদের সাথে কিছু ঘটতে গিয়েও ঘটে নাই। আমার নাম আরিফ আহমেদ। আমি ঢাকার নবাবগঞ্জ থানার রাধাকান্তপুর নামক এক গ্রামে থাকি। আমি আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করছি সেটা আমি আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনেছি। ঘটনাটি আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের। তো বড় ভাই যেভাবে ঘটনাটির বর্ণনা দিয়েছিল আমি ঠিক সেভাবে বলছি। তখন ছিল এখনকার মতো দিন। আমাদের গ্রামের ইউনিয়ন পরিষদ অফিসের ওইখানে সিরাজগঞ্জের কিছু লোক থাকত। তারা মূলত ধান কাটার কাজের জন্য এসেছিল। আর বলে রাখা ভালো, আমাদের ইউনিয়ন পরিষদ অফিসের একটু দূরেই পান্নু চেয়ারম্যানের বাড়ি। তো একদিন ওই সিরাজগঞ্জের লোকটি রাতে ভাবলেন আজকে আম কুড়াতে যাব। আর সকালে আম পাওয়া যায় না, সবাই কুড়িয়ে নিয়ে যায়। তাই সে ওই দিন রাতে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লেন। আর তিনি ভাবলেন ফজরের আজান বুঝি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে রওনা হলো আম কুড়াতে। আর আম গাছটি ছিল পান্নু চেয়ারম্যানের বাড়ির পাশেই। সে যথাযথভাবে আমতলায় পৌঁছালেন। তারপর সে দেখলেন অনেক আম মাটিতে পড়ে আছে। সে আম কুড়াতে শুরু করলেন। হঠাৎ করে সে খেয়াল করলেন, দেখলেন তার পেছনে ছোট্ট একটি ছেলে আম কুড়াচ্ছে। সে ভাবলেন হয়তো এখানকার কারো ছেলে হবে, সে তার মতো করে আম কুড়াচ্ছেন। সে ভালো করে খেয়াল করে দেখলেন তার থেকে ওই ছোট ছেলেটা অনেক দ্রুত আম কুড়াচ্ছেন। কিছুক্ষণ পরে সে পেছনের দিকে তাকিয়ে দেখলেন ওই ছেলেটা আর নেই। সে ভাবলেন হয়তো চলে গেছে ছেলেটা। কিন্তু কিছুক্ষণ পর আবার সে খেয়াল করলেন তার পেছনে অনেকগুলো ছেলে মেয়ে, কথার আওয়াজ শুনতে পাচ্ছে সে। ওই লোকটি পেছনের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো ছেলে মেয়ে আম কুড়াচ্ছেন, কিন্তু ওই ছেলে মেয়েগুলো তারপরে এসে তার চেয়ে বেশি আম কুড়াচ্ছেন। কিন্তু সে আর কোনো আম এখন আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে সে দেখলেন ওই আম গাছের পাশে একটি পুকুর আছে, আর একটি আম পুকুরের কিনারে পড়ে আছে। সে ওই আমটি আনতে পুকুরের কিনারে গেলেন, আর কিনারে গিয়ে ওই আমটাকে তুলতে চেষ্টা করলেন।
কিন্তু সে যখন ওই আমটির দিকে হাত বাড়ালেন, ঠিক তখনই আমটি পুকুরের একটু মাঝখানে চলে গেলেন। সে তারপরও ওই আমটি আনতে পুকুরের হাঁটু পানিতে নামলেন, আর তখন সে হাত বাড়ালেন আমটি ধরার জন্য। ঠিক তখনই ওই আগের মতো করে আমটি আরো গভীর পানিতে চলে গেলেন। এটা দেখে সে ভয় পেয়ে গেলেন, আর তাড়াতাড়ি করে কাঁপতে কাঁপতে সে এক দৌড়ে চেয়ারম্যানের বাড়িতে গেলেন। তারপর সে চেয়ারম্যান সাহেব বলে চিৎকার করলেন, আর চেয়ারম্যান সাহেব ঘর থেকে বের হয়ে দেখলেন সেই লোকটি ভয়ে কাঁপছে। এই দেখে চেয়ারম্যান সাহেব বললেন, কি হয়েছে? তখন সে বলল, এই ঘটনা। এটা শুনে চেয়ারম্যান ঘড়ি দেখলেন, আর ঘড়িতে দেখতে পেলেন তখন মাত্র 2:30 সময়। চেয়ারম্যান বললেন, তুমি এত রাতে বের হয়েছ কেন? তখন ওই লোকটি বললেন, আমার কাছে তো কোনো ঘড়ি নেই, তাই আমি ভাবছি রাত এখন প্রায় শেষ হয়ে গেছে। তারপর চেয়ারম্যান সাহেব তাকে তার থাকার স্থানে পৌঁছে দিয়ে আসলেন। ডিয়ার লিসেনার, আমি মোহাম্মদ রেহানুদ্দিন আবির, চাঁদপুর জেলার মতলব থানার সর্দারকান্দি থেকে এসেছি। আমার যে ঘটনাটা এখন আপনাদের সামনে উপস্থাপনা করবো আর কি বলবো, এটা আমার বন্ধুর কাছ থেকে শোনা। আচ্ছা। আমার বন্ধুর নাম নাসির। ও একবার বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় ওর খালার বাসায় বেড়াতে গিয়েছিল আর কি। তো বেড়াতে যাওয়ার পর ওর খালু ওকে নিয়ে গ্রামের পাশেই আর কি, প্রায় 1 কিলোমিটার দূর গ্রামের এলাকার মধ্যে প্রতি হাটে বা মানে কিছু বার আছে নির্দিষ্ট, যেমন সপ্তাহে 2 দিন বা 1 দিন মানে হাট বসে আর কি, হাট বাজার বসে। হাট বাজার বসে। ওই হাট বাজারে মানে একবার মানে ওই হাট মিলবে আর কি। ওই হাট মিলার দিন তার খালু বললো যে চলো আমরা হাটে যাই আর কি, কিছু বাজার সদাই করবো, আমরা যাই আর কি। তখন আমার ওই বন্ধুর বয়স 15 মতো হয় বয়স আর কি। তো ঢাকা থাকে আর কি। তো এই হাট বাজারে গেল ওর খালু আর ও। তো ওর খালু ওকে 4টা ইলিশ মাছ, এই বাজারে যাওয়ার পরে 4টা ইলিশ মাছ কিনা দিয়ে বললো যে তুমি যাও, আমি আরো সদাই কিনে পরে বাড়িতে যাব, তুমি তো যাইতে পারবা। তো ও ঢাকার ছেলে, ও নিজের একটু মানে মনে করে, মানে একটু একদম সাহসী মনে করে, তাই বলছে যে ঠিক আছে, আমি চিনি তো বাড়ি রাস্তা, আমি যাই একসাথে, মানে একাই যাই আর কি। তো পরে ও আবার সিগারেট খাইতো, ঢাকার ছেলে অনেকে হয়তো সিগারেট খায়, তো আবার ছোটবেলা থেকে সিগারেট খায়। সে মানে একটা সিগারেট ওই বাজার থেকে ধরে মানে ওই বাড়ির যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে আর কি। হাঁটার পরে সে মানে তার বাড়ি, ওই যে তার খালুর বাড়ি আর কি, খালুর বাড়ি থেকে ওই বাজারের বাড়ির প্রায় মাঝ পথে আর কি সাইডে আছে, মানে যে রোড এক সাইডে চিতাখোলা আর কি, যেটা হিন্দুদের শ্মশান বলা হয় আর কি, পোড়ানো হয় হিন্দুদের, ওই রকম চিতাখোলা আছে। পাশেই একটা খাল আছে আর কি, এর সাথে আছে ওই যে গাব গাছ, হয়তো বললে চিনেন কিনা। হ্যাঁ, ওই গাব গাছ এবং বাঁশ যার আর কি, এই রোডের মানে সাথে আর কি। তো এই খালের ওই পার ও দেখতেছে যে মানে দাড়িওয়ালা, মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি পরে মানে একজন লোক এই সাইডে আসতেছে আর কি, মানে রোডের দিকে আসতেছে। তো দেখলো যে এইখানে কোনো নাই, মানে ওই সাইডে রোড আছে, মানে ক্ষেতের হাইল আর কি, ডেঙ্গা যেটা বলে, ধান ক্ষেতের ওই সাইডের ধান ক্ষেত। আচ্ছা, বুঝতে পেরেছি। তো দেখলো নিসমিকল তাকাইলো। ও আস্তে আস্তে, যেটা আমি বলছিলাম, গ্রামের এলাকার যেই হাটগুলা বসে, ওগুলা সন্ধ্যার মানে দুপুরের পরে আর কি বসে। তো ওই যে যাইতে যাইতে দেখা যায় মাগরিব নামাজের পরে রওনা দিছে আর কি, ইয়ার থেকে, বাজার থেকে মাগরিব নামাজের পরে রওনা দিয়া। তো ও আস্তে আস্তে মোটামুটি এই বাড়িতে 1-1.5 ঘন্টার রাস্তা, তো 1 ঘন্টার মতো রাস্তা হবে। তো এই আস্তে আস্তে ওই মাগরিব নামাজের পরে হয়ে গেছে আর কি এই জিনিসটা। আর চাঁদের আলো একটু মোটামুটি মিটমিট করে জ্বলতেছে। তো দেখলো যে ওই খালের ওই পার যে ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা যে লোক, দেখলো নিসমিকেল তাকাইলো, আছে নিচের দিকে তাকাইলো,
তাকে আবার একটু হাসলে দেখলো যে ওই লোক আর নাই, ওইখানে আর নাই। তো লোক ওইখানে নাই, সে পরে কি করলো, মানে সামনে দেখে যে ওই একদম প্যান্ট শার্ট পরা একজন ভদ্রলোক আর কি, আচ্ছা, সামনে হেঁটে যাচ্ছে। মানে এর দিকে আসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর দিকে মানে উল্টো এসে- দিক থেকে আপনার যে বন্ধু যেদিকে যাচ্ছে তার ঠিক হ্যাঁ, অপর উল্টো দিকে দিক থেকে আসছে, এবং এর আগে যে মানুষটাকে তিনি দেখেছিলেন ওই লোক আর নাই। হুজুর টাইপের, হ্যাঁ, আগে হুজুর টাইপের ও আর নাই। তিনি যে সাইডটা থেকে আসছিলেন সেটা মূলত কোনো রাস্তা ছিল না। রাস্তা ছিল না, আচ্ছা, ওকে। ওটা ক্ষেতের মানে ইয়া ছিল আর কি, ধান ক্ষেতের হয়তো বা। মাঝখান থেকে আসছিল হয়তো হ্যাঁ। মাইল বা আইল টাইপের, হ্যাঁ, আইল আইল্যান্ড টাইপের আর টাইপের। কি, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো ওখান দেখে যে সামনে ওই যে লোকটা টাই পরা বা ইয়া পরা, প্যান্ট শার্ট পরা, তো আইসেই বলে যে তোর ব্যাগে কি? ও তো ব্যাগের মধ্যে 4টে ইলিশ মাছ, কয় অনেক বড় বড় 4টে ইলিশ মাছ ওর খারো কিনে দিছে। বলে তোর ব্যাগে কি? বলে ব্যাগে কি মানে মানে ওর ডাকার ছেলে তো, মানে অন্যরকম আর কি, আচ্ছা আচ্ছা, মানে একটু সাহস করে ব্যাগে কি মানে এগুলা রাখ, এগুলো আমার দে। না তো আমাদের দিব কেন? আমার দিতে বলছি, আমার দে, কেন আমাদের দিব না। এই কথার পরে ওর এক ঠাস করে একটা চটকানা মারছে, মানে যেটা বলে থাপ্পড় মারছে আর কি। আচ্ছা, থাপ্পড় মারার পরে ও মাছটা মানে সাইডে রাখেই মানে ওর সাথে ঘুষি লেগে গেছে আর কি, যেটা জবরদস্তি। আচ্ছা, তা আমার থাপ্পড় মারলেন কেন এই বইলা, ও মানে এর ঘুষি মারতেছে, ইয়া করতেছে। আচ্ছা আচ্ছা, ইয়ার পরে এক পর্যায়ে মানে এদের দস্তাদস্তি, ওই লোকটা চাইতেছে যে ওই ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য, ও পিছনের থেকে টান দিয়া মানে দুইরা রাখছে যে ব্যাগটা যেমন না নেয়। পরে এক পর্যায়ে ওই এদের এই পাশে ছিল এর ক্ষেত আর কি, এই যে ইয়ে যেহেতু খাল আছে, মানে এর পাশে ছিল ক্ষেত আর কি, ক্ষেত টাইপের। ওই এর আগের দিন আর বৃষ্টি হচ্ছে, ওই হালকা হালকা পানি, ওই ওগুলার মধ্যে গড়ে আইতেছে আর কি, ঘুষি লাথি দুজনই মারামারি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। মারামারি করতেছে আর কি। মারামারি করার পর এই দুজনে মারামারি করতেছে, তো এক পর্যায়ে ওর গলার মধ্যে চাইপা ধরছে আর কি। আপনার দিয়ে- বন্ধুর? হ্যাঁ, আমার বন্ধুর গলার মধ্যে চাইপা ধরছে, আর এমনি ইয়া করতেছে, ও মানে পা দিয়ে লাথি মারতেছে, এরকম লাথি মারতেছে, এরকম জোরতে লাথি মারছে, দূরেই পড়ে গেছে সিটকে, আবার এসে গলার মধ্যে ধরছে, এরকম এরকম বললো যে 1 ঘন্টার মতো এই এদের জবরদস্তি দস্তাদস্তি হইতেছে। 1 ঘন্টা পর ওই রাস্তা দিয়ে মানে আরো মানে লোকজন আসতেছে, তো দেখতেছে যে এই তো ইয়ার মধ্যে বইটা ছটফট করতেছে আর কি, আর লাইতেন্সি করতেছে। পরে ওই লোক দৌড়ে গিয়া একে মানে ওইখান থেকে উদ্ধার উদ্ধার করেছে। করে আর কি। তো এই সেন্সলেস অবস্থায় হয়ে গেছে, তো পরে তারে বাড়িতে নিয়ে গেছে আর কি। আচ্ছা, মানে ওই এই- লোক পরিচিত ছিল তো। এর মাঝখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যারা বাজার করে ঘরে ফিরছিলেন এবং ও তাদেরকে আচ্ছা, দেখে যে যেটা বললি আর কি, আর ওই যে ব্যাগটা রাখছিল, ওই ব্যাগটা পরে দেখে যে ব্যাগ আছে ঠিক, কিন্তু 4টা মাছ নেই। কিন্তু মাছ নাই, এবং সে সাকসেসফুলি মাছ নিয়ে এখান থেকে চলে হ্যাঁ, গেছে। মাছ নিয়ে চলে গেছে। হাই ডিয়ার লিসনার, আমি মোহাম্মদ রেহনুদ্দিন আবি চাঁদপুর থেকে এসেছি আর কি। যে ঘটনাটা এখন আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটা ঘটনা আর কি। আমি একদিন রাত্রে এরকম ভৌতিক একটা অনুষ্ঠান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম আর কি। মানে আমার বারান্দার মধ্যে আমি থাকি আর কি, বারান্দার মধ্যে বেড আছে, ওই বেডের মধ্যে থাকি আর কি। আজকে আমি বারান্দার মধ্যে থাকার মতো একটা বিছানা করে হয়তো বা বাইরে ছিলেন আপনি। হ্যাঁ। আচ্ছা, তো ওইখানে থাইকা শুনতেছি, শুনে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়লাম, এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে আমার বারান্দার যে দরজা আছে, দরজাটা খোলা। উপরে খোলা, আমি কি করলাম, দরজা লাগাইতে আসলাম। তাই লাগাইতে এসে দেখেছি দরজার মানে বাইরে আর কি একটা কালো কুকুর, একদম কালো, মানে পুরা কালো, মানে চাঁদের আলো দেখা যাচ্ছে, তো মানে কালো বোঝা যাইতেছে আর কি, অনেক কালো কুকুর। আমি কুকুরটারে কি করলাম, মানে আমার আবার একটা অভ্যাস যে রাত্রে কুকুর বিড়াল এই টাইপের যা দেখি আমার দৌড়ে ইচ্ছে করে আর কি। হয়তো 1-1.5 মাইল দূরেও যাইতে পারি, দৌড়ে ইচ্ছা করে। কিন্তু আপনি দাবরানি দিবেন সেটাকে। হ্যাঁ, দাঁড়ানি দেবো, এইটাই আমার একদম এখনো করি হয়তো বা। তো পরে আমার একজন না বলছে যে এইগুলা করার দরকার নেই, রাত্রে এগুলা পিছনে দূরে দেওয়া করার দরকার নেই। পরে আমি ওইটারে
ইয়া করলাম। ও আমার বাড়ির লোকেশনটা বলি, মানে বাড়ির যে পরিবেশটা হচ্ছে 4টা বিশাল বড় বড় আম গাছ। বাড়িটা অনেক 40-50 বছর আগের পুরনো। 4টা বিশাল বড় বড় আম গাছ সাইডের দিকে দিয়ে, আর সামনে আছে 2টা তাল গাছ আর কি। আচ্ছা, বাড়ি 3 সাইড দিয়া বাড়ি আছে, কিন্তু আমার সামনে দিয়ে কোনো বাড়ি নেই আর কি। 3 সাইড দিয়ে, এক সাইড দিয়ে বাড়ি প্লাস একটা পুকুর আছে, আর পিছনের এক সাইডে মানে একটা কবরস্থান আছে আর কি, এবং বাড়ি আছে। এই মোটামুটি বাড়ির লোকেশন। আর সামনের এক দক্ষিণ পূর্ব মানে কোনারে 3 পথের মাথা আর কি, যেটা 3 রাস্তা আর কি, ওই 3 রাস্তা আছে আর কি। আচ্ছা, এই হচ্ছে বাড়ির লোকেশনটা। পরে আমি যখন ওই যে কুকুরটার দাওয়ানি দিলাম, কুকুরটা একটা বিশাল বড় যে আম গাছ, ওই আম গাছের নিচে গিয়েই মানে একদম স্টপ। মানে ওইখানে আমি গেলে মানে ও এরকম বুঝাইতেছে যে ওইখানে গেলে আমার আক্রমণ করবে। আচ্ছা, আমি বাড়ির যে বাউন্ডারি, ওই বাউন্ডারি নামায় গেলেই মানে আক্রমণ করবে। তা আমি ওই বাউন্ডারির মানে নিচে যাইতেছি না, উপরেই থেকে আবার দৌড়ে আসতেছে ঘরের মধ্যে। ও আমার পিছু পিছু মানে ওই কুকুরটা আমার পিছনে দৌড়ে আবার এই আগের জায়গায় চলে আসছে। জি। আবার দৌড়ানিতে একবার ওই যে পুকুর যেটা বললাম যে উত্তর দিকে পূর্ব দিকে একটা পুকুর, ওই পুকুরের কাছে যায়, মানে পুকুরের দিকে যায়। তো ওইখানে গেলে ওই যে আবার সেম আমি যখন ঘরে আসি তখনই এরা ওই আমার ঘরের দরজার কাছে আসে। এরকম কয়েকবার 10-12 বার এরকম হয়। হওয়ার পরে এটা আমি মানে আরো স্পিরিটটা বাড়িয়ে দিই। আরে মানে ওই আমার বাড়ির মধ্যে বাউন্ডারির মধ্যে আরে দইরা কুকুরে মারি স্টার্ট করতেছি, মানে প্লাস লাথি। হ্যাঁ, আচ্ছা, আপনি নিজে হাত দিয়ে ধরেছেন সেটাকে? হ্যাঁ, মানে ধরে ফেলেছেন সেই কুকুরটা? হ্যাঁ, কুকুরটা ধরে ফেলেছি, মানে এরকম যে মুখামুখি হয়ে গেছে। তো আচ্ছা, মুখামুখি হয়ে গেছে, তাই আর ঘুষি দিতেছে, আর থোথা বেড়ে পড়তেছে, নাক বেড়ে পড়তেছে। এ আমার আক্রমণ করতে চাইলে আমি এমনি খেদে দিতেছি লাথি দিয়া করে, মানে আমার ওইভাবে আক্রমণ করতে পারতেছে না। আমি তো হিউম্যান, মানে একটু মোটামুটি বড়, তো এবার আমি করতেছি, ওরে ঘুষি মারতেছি, লাথি মারতেছি, কিন মারতেছি, এরকম করতেছি। এক পর্যায়ে মানে এর গলা বেড়ে ধরছি, কুকুরটার গলার নিচে ধরছি। এর মুখ দিয়ে তো আর গলার বেড়ে ধরলে কামড় মারতে পারে না। এর পিছনের যে 2টা পা আছে, ওই 2টা পা দিয়ে এক পা দিয়ে আমার এই ডাইন হাতে খামচি মেরেছে আর কি। খামচি মারার পরেই আমি মানে একটু চিৎকার মাইরে উঠছি আর কি। চিৎকার মাইরে উঠছি আর তখন ওই যে বেডে ছিলাম, মানে জায়গায় গেছি আর কি। তখন সবাই দৌড়িয়ে আসছে। তো দৌড়িয়ে আসার পরে আমি দেখতেছি যে আমার হাতের মধ্যে ওই এটার দাগটা এখনো আছে। আচ্ছা, তো মূলত এটা একটা স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্ন, কিন্তু এটার মানে কি মানে লজিকটা কি, বা এটা কি জন্য আমার হাতের মধ্যে দাগটা? ওই যে আমি তো এর সাথে ফাইট করছি আমার মধ্যে, কিন্তু আমার হাতের মধ্যে যে দাগ, এটার রহস্যটা আজ পর্যন্ত হয়তো আমি পাইনি। আচ্ছা, ওকে, এটা কতদিন আগের ঘটনা আপনার? এটা প্রায় 4-5 বছর। 4 থেকে 5 বছর আগের ঘটনা। এবং পরবর্তীতে কি সেই কুকুরটাকে আপনি কোথাও দেখেছিলেন? না, ওই কুকুরটারে আর দেখি নাই। তবে ওইখানে আবার শুইছে। আরেকটা কাহিনী হচ্ছে যে আমি রাত্রে যখন শুয়ে দিছি, আমার বুকের মধ্যে বারবার লাগতেছে যেমন কেউ আমার 2টা রাখছে। আমি চিৎকার মারতেছি, মানে কেউ শুনতেছে না। শরীর মানে একদম, এটা সাধারণত বোবা ধরার একটা ফিলিং সময় বলে থাকে। ওইটার পরে আমি কি করলাম, ওই আমি এমনি বাম হাত দিয়া মানে আমি দোয়া পড়তেছি আর কি, মনে মনে দোয়া পড়তেছি। বাম হাত দিয়ে এমনি ধরছি। এটা মনে হয় যে ছাগলের বাচ্চার গলার মধ্যে ধরলে যেমন লাগে না, মানে পশম টাইপের, এইরকম লাগতেছে। পরে আস্তে আস্তে দেখতেছি এটা সাপের মতো হয়ে যেতেছে। পরে সাপের মতো হিসের পরে সাইডে দিচ্ছি। পরে আর হয়ে গেছি, মানে ইজি হয়ে গেছে, আর দেখি কোনো কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ তসলিম। এবার যে ঘটনাটি লিখলাম, এটা আমার খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি বর্তমানে আছি টঙ্গী, গাজীপুর মোরকুন্টেক পাড়া নামক এলাকায় ভাড়াটিয়া। বলে রাখা ভালো, আমাদের বারান্দাটার বাইরের দিকে অর্ধেকটা ইটের দেওয়াল, আর বাকি অর্ধেক লোহার গ্রিলে। বারান্দা সাধারণত দিনের বেলায় আড্ডা দেই, রাতে কেউ থাকে না, এবং ওয়াশরুমটি একটু দূরে। গত বছর গ্রাম থেকে আমার খালাতো ভাই সুহেল গ্রাম থেকে আসে চাকরি করে।
কিন্তু ওর হাত খরচটা একটু বেশি। দেখা গেছে যে সোহেল বেতন পায় 8,000 টাকা, খরচ হয় তার চেয়েও বেশি। তারপর আমি আমার খালাতো ভাইকে বলি যে তোর তো অনেক বেশি খরচ হয়, বাড়িতে টাকাও পাঠাতে পারছিস না, আমার বাসায় খাবি আর বারান্দাটা তো খালি পড়ে থাকে, রাতে তুই বারান্দাতেই থাকবি, আর কিছু টাকা তোর বাঁচবে, তারপর তুই সেই টাকা বাড়িতে পাঠাতে পারবি। তারপর সোহেল রাজি হয়। বারান্দাতেই সোহেল যখন থাকে তখন পর্দা দেই, কারণ রাতে ঘুমাবে যেন বাহিরের কিছু চোখে না পড়ে। সোহেলের বর্ণনা করি। সোহেল আসলে একটু দুষ্ট প্রকৃতির ছেলে। সোহেল যেখানে যায় সেখানে অল্প দিনই অনেক বন্ধু হয়ে যায় ওর। তবু আমি কিছু বলি না, কারণ আমার কোনো ভাই বোন নেই। সোহেল একদিন রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ কে এসে ওকে ডেকে তুলল। সে বাইরে বের হয়ে দেখে 4টা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েগুলোর বয়স 15 থেকে 17 এর মধ্যে হবে। সোহেল চোখ কুঁচলিয়ে বলে, আপনারা কারা, চিনলাম না তো। তখন একটি মেয়ে বলেছে, আমরা আপনার সাথে যাব। সোহেল বলল, কোথায় যাব? মেয়েগুলো সোহেলকে ডেকে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। রাত 2টা বাইরে বের হই, দেখি সোহেল বারান্দায় নেই। আমি ভাবলাম দুষ্ট ছেলে, মনে হয় বাহিরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, তাই ওকে আর খুঁজলাম না। আমি গেলাম ওয়াশরুমের উদ্দেশ্যে। ওয়াশরুমে গিয়ে দেখি সোহেল শরীরের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে আর বলছে, ছাড়েন ছাড়েন। আমি কি বললাম, কিরে কি হয়েছে? সোহেল শুধু থরথর করে কাঁপছে, কিছু বলার শক্তি নেই ওর। তারপর সোহেলকে ধরে বাসায় নিয়ে আসি, তারপর সবকিছু খুলে বলে। এর পরের দিনই সোহেলকে বাড়িতে পাঠিয়ে দেই। আমি এখনো সেই বাড়িতে আছি। এটাই আজকের মতো ঘটনা। পরে আরো লিখব। আমি মোহাম্মদ তসলিম উদ্দিন। একটি কথা লিখতে ভুলে গেছি ভাই, আসলে আমি যখন সোহেলের কাছে যাই তখন কাউকে দেখিনি। আমার দেখা একটি ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে শুনলাম পাশের বাড়িতে অনেক হইচই হচ্ছে। গেলাম, দেখলাম আমার এক মামা উঠানে বসে আছে, তার সারা গায়ে ছাই এবং কাদা মাখা। তারপর সে ঘটনাটার বর্ণনা যেভাবে দিল আমি সেভাবে বলছি। আমি রাত 1টার সময় যখন পড়ছিলাম তখন রঞ্জু এবং আব্দুল্লাহ আমার কাছে এসে পান খেতে চায়। আমি বললাম, ঘরে তো পান নাই, গাছ থেকে নিয়ে আয়। কিন্তু ওরা আমাকে ছাড়া যাবে না। তারপর আমি ওদের সাথে জঙ্গলের দিকে তেঁতুল গাছটার কাছে গেলাম, যে গাছটায় পান পাতা জড়ানো আছে। আমি যখন পান ছিঁড়তে যাব এমন সময়ে ওরা আমাকে ধরে পুকুরের দিকে নিয়ে যেতে শুরু করলো। ওরা আমার থেকে অনেক ছোট, কিন্তু আমি তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিলাম না। নিয়ে যেতে যেতে আমাকে ছাই এর গর্তের কাছে নিয়ে গেল। আমাকে গর্তের ভেতরে ঢুকানোর চেষ্টা করলো। অনেক চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মারা যাওয়ার আগে মানুষ অনেকভাবেই বাঁচতে চায়, আমিও তাই করলাম। অনেক কষ্টে ওদের হাত থেকে ছুটে দৌড় দিলাম বাড়ির দিকে। গেলাম আব্দুল্লাহদের বাড়িতে, দেখলাম আব্দুল্লাহ ঘুমাচ্ছে। অবাক হলাম। গেলাম রঞ্জুদের ঘরে, আবারও অবাক হলাম। দেখলাম সে বাড়িতে নাই। তাহলে কি ঘটেছিল আমার সাথে? কাল রাতে কে এসেছিল আমার কাছে? এরা কারা? আজও সে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। ঘটনাটি পাঠিয়েছে আমার এক বন্ধু, তার ভাষায় ঘটনাটি লেখা হলো। আমার জীবনে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, এর মধ্য থেকে একটা ঘটনা শেয়ার করছি।
এটা ছিল সত্য ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুর বাসায় যাবার সময়। নানুর বাসা ঢাকাতে। অসঙ্গত কারণে পুরো ঠিকানাটি বলতে পারছি না। প্রথমেই বলে রাখা ভালো, নানুর বাসাটা অনেক পুরনো আমলের। বাসাটা অনেক লম্বা, ইংরেজি এল অক্ষরের মতো বারান্দা আছে। ঘরগুলো বেশ অনেক বড়। বাসার শেষ প্রান্তে ছিল রান্নাঘর। বাসাটার আশেপাশে অনেক গাছপালা আছে। আমি যে রুমে থাকি তার পাশের রুমে আম্মু থাকে, এবং দুইটা রুমের মাঝখানে দেওয়ালে জানালা আছে, যার কারণে এক রুম থেকে আরেক রুম দেখা যায়। ঘটনাটি ঘটে 2015 সালের রমজান মাসে। আমি ওই দিন সেহরির সময় উঠি। খাবার খাওয়ার পর রান্নাঘরে প্লেট রাখতে আম্মু রুম দিয়ে বারান্দার দিকে যাই। আম্মু রুমের লাইট অফ ছিল। আমি বারান্দার একটু সামনের দিকে যে দেখি খুবই অন্ধকার। ভাবলাম হয়তো কেউ রান্নাঘরে নেই, তাই আবার আম্মু রুমে ফিরে আসি। আমার রুমের লাইট অন ছিল, আর ওই আলো জানালা দিয়ে আম্মু রুমে আসছিল। ওই আলোতে দেখলাম আম্মু ঘুমাচ্ছে। আমি আম্মুকে বললাম, আম্মু রান্নাঘরে তাহলে কেউ নেই তো? কোনো উত্তর পেলাম না। আবার বললাম, প্লেটটা তাহলে কোথায় রাখবো? কোনো উত্তর পেলাম না। ভাবলাম আম্মু হয়তো ঘুমাচ্ছে, তাই আমি খাবার রুমে যাই। সেখান থেকে রান্নাঘর দেখা যায়। আমি তখন দেখি রান্নাঘরে আলো জ্বলছে। সেখানে আম্মু আর কাঁচের মেয়েটা আছে। আমি রান্নাঘরে গিয়ে আম্মুকে বললাম, তুমি তো রুমে ছিলে, এখানে আসলে কিভাবে? আম্মু বলল, আমি তো এতক্ষণ ধরে রান্নাঘরে আছি, রুমে যাইনি তো। তাহলে আমি যাকে রুমে ঘুমিয়ে থাকতে দেখলাম সে কে? আমরা দুজনেই অবাক হয়ে যাই। তারপর আমি রুমে গিয়ে দেখি সেখানে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। আজও আমার স্পষ্ট মনে আছে, আম্মুর রুমে কেউ একজনকে আমি ঘুমিয়ে থাকতে দেখেছি। আজ সে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কে ছিল সেদিন আম্মুর রুমে? কালকের কি প্রোগ্রাম? কিছু ঠিক করেছিস? না রে, ঠিক করে ফেল, আমি আছি। আজ কিচ্ছু না, বিন্দাস রেস্ট। প্রচুর ম্যাগাজিন জমে গেছে, মা একদিন ছুতে দেয়নি, আজ সেগুলো গিলবো। জানিস, আজ রাতে মেগা চ্যানেলে র্যাম্বো দেখাবে। র্যাম্বো? সিলভেস্টার স্ট্যালন? ইয়েস, মিস করিস না। ক্লাস 8 এর শেষ পরীক্ষা দিয়ে উঠতে উঠতে বাড়ি ফিরল রনিত। আহ, এবছরের মতো মুক্তি। আর ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে না। রেজাল্ট বেরোনো পর্যন্ত তার ছুটি। মা বাবার প্যানপ্যানানি নেই। এ কদিন শুধু জমিয়ে আড্ডা, বেড়ানো, সিনেমা আর গল্পের বই। কিভাবে যে রনিত পরীক্ষা দিল এবছর, পরীক্ষায় আদৌ বসতে পারবে কিনা শিওর ছিল না। অ্যানুয়ালের মাস দুয়েক আগে আচমকা ঘটে গেল ঘটনাটা। দুঃস্বপ্নেও ভাবেনি। দিন 15 বই নিয়ে বসতেই পারেনি। বন্ধুদের মধ্যে ওর অবস্থাই সবচেয়ে খারাপ ছিল। হাত পা কাঁপত, মাথা ঝিমঝিম করত। বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। 1 সপ্তাহ টানা কাউন্সেলিং করতে হয়েছে। শেষ পর্যন্ত অনেক চেষ্টায় মানসিক বিপর্যয় থেকে বেরোতে পেরেছে রনিত। পড়ার চাপ তাতে সাহায্য করেছে। কিন্তু এখন গুছিয়ে বসে পত্রিকার পৃষ্ঠা উল্টাতেই সেই ঘটনাটা এসে হাজির হলো। গল্পে মন বসাতে খুব চেষ্টা করল রনিত, হলো না। বারবার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। ছটফট করতে করতে উঠে পড়ল। ড্রয়িং রুমে টিভি চলছে। কি হচ্ছে? মা দেখছে। সোফায় গিয়ে বসে পড়ল। রিয়েলিটি গানের শো। সারা ভারত থেকে বাছাই করে নতুন গায়ক গায়িকা হাজির করানো হয়েছে। তারা পরপর স্টেজে উঠে গান গেয়ে যাচ্ছে। একদিকে বিখ্যাত বিচারকরা কানে হেডফোন লাগিয়ে বসে আছেন,
মাথা দোলাচ্ছেন গানের তালে, শেষে প্রচুর হাততালি দর্শকদের। বিচারকরা নাম্বার দিচ্ছেন। এখন সন্ধে গড়িয়ে গেলেই প্রায় সব চ্যানেলে একই রকম শো, গান, নাচ, কোথাও আবার জোকস, অ্যাক্টিং, প্রচুর প্রাইজ মানি। ভারতে যে এত প্রতিভা লুকিয়ে ছিল জানা যায়নি আগে। এদের মধ্যে কয়েকজন বেশ ভালো গাইছে। ফোন বেজে উঠল, ও ধরল। হ্যালো রনিত, পিনাকি বলছি। হ্যাঁ বল। কাল 12টায় স্টেশনে মিট করছি, তুই, আমি, সৌভিক আর রূপ, শিয়ালদা থেকে নন্দন। সিনেমা? হ্যাঁ চল, লেটস গো। বাংলা বই, একদম নাকি অন্যরকম। দিদিরা দেখে এসেছে, বললো ঠিক হ্যায়। ঠিক হ্যাঁ। র্যাম্বো মনে আছে তো 11টায়? অবশ্যই, থ্যাঙ্কস। 10টা বাজে মা উঠে পড়ল, রান্নাঘরের দিকে এগোলো। ফ্রিজ থেকে বের করে খাবার গরম করবে, ভাত বসাবে। বাবা একটু আগে চেম্বার থেকে ফিরেছেন, স্নান করে সোফায় এলিয়ে খবরের কাগজ পড়ছেন। বাবা, র্যাম্বো দেখেছ? হ্যাঁ, স্ট্যালোন, অ্যাবসর্বিং মুভি। আজ মেগা টিভিতে 11টায় দেখাচ্ছে, দেখবে? না রে, পারবো না। কাল ফার্স্ট আওয়ারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইম্পর্টেন্ট মামলা আছে, 9টায় বেরিয়ে পড়তে হবে। তুই দেখ, এনজয় কর। 11:45 রিয়েলিটি শো শেষ হয়ে গেল। খাওয়া শেষ, মা থালা তুলে উঠে পড়ল। রনিত রিমোট নিয়ে সেন্টার টেবিলে পা ছড়িয়ে আয়েশ করে বসল। প্রায় আরম্ভ থেকেই ঝড়। র্যাম্বো, সিলভাস্টার স্ট্যালোন, দেবদূতের মতো নিষ্পাপ পবিত্র মুখ, শরীর যেন গ্রিক ভাস্কর্য। যখন অ্যাকশনে, তখন ক্রোধ কাঠিন্য ফুটে বেরোচ্ছে পেশিতে, অন্যরকম কোমল, মায়াবী। চ্যানেলে সিনেমা দেখায় একটাই বিরক্তিকর ব্যাপার, 15 মিনিট পর পর বিজ্ঞাপনের বিরতি। যখন চরম রুদ্ধশ্বাস মুহূর্ত, কি হয় ঠিক সেই সময় ইরফান পাঠান বাইক চড়ে হাজির। বাইকের বিজ্ঞাপন, বা শাহরুখ কিংবা বচ্চন রঙের বিজ্ঞাপনে মনোসংযোগ পুরো নষ্ট করে দেয়। কোয়ার্টস ক্লকে টুংটাং 12টা বাজল। চারদিক নিস্তব্ধ হয়ে এসেছে, মফস্বল শহর ঘুমিয়ে পড়েছে, বাবা মার ঘর অন্ধকার। আবার বিজ্ঞাপনের বিরতি চলছে। ঘুম ঘুম পাচ্ছে রনিতের। বেসিনে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে এলো। যত রাত হোক, পুরো সিনেমাটা দেখতে হবে। কাল সকালে ওঠার কোনো তাড়া নেই। টিভি জুড়ে স্ট্যালোনের মুখ, মুখের প্রতিটি পেশিতে ঢেউ খেলছে, তীক্ষ্ণ চোখ সতর্ক দৃষ্টি ফেলছে। হঠাৎ রনিত শিউরে উঠল। এ তো স্ট্যালোন নয়, পর্দায় আর স্ট্যালোন নেই। তার বদলে অসীম তাকিয়ে আছে। অসীম আসবে কোত্থেকে? মনের ভুল হতেই পারে না। চোখ মুছে তড়াক করে সোজা হয়ে বসল রনি। না, হ্যাঁ, এ তো অসীমের মুখ। সেই ফর্সা টুলটুলে মুখে পরিচিত হাসি। এক দৃষ্টি দেখছে রনিতকে। কুলকুল করে ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে। কি দেখছে ও? অসম্ভব, অবিশ্বাস্য। তাড়াতাড়ি রিমোট নিয়ে চ্যানেল পাল্টে দিল। এ কি, এখানেও অসীম। পাগলের মতো পটপট করে চ্যানেল পাল্টাচ্ছে রনি। সব চ্যানেলের সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। অসীম, সবখানে অসীম। অসীমের ছবি এবার আর স্থির নয়। অসীম হাসছে, হাসির শব্দ শুনতে পাচ্ছে রনি। কিরে, আমায় দেখতে চাচ্ছিস না? অসীম কথা বলছে। হাত পা জমে গেছে রনিতের, নড়াচড়ার ক্ষমতা নেই। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? সবাই তো সেই রকমই জানে। বন্ধুকে দেখে খুশি হচ্ছিস না? রনিত পাথরের মতো নিথর। আমার যে তোকে ভীষণ দরকার বন্ধু। পরীক্ষা চলছিল, তাই তোকে বলতে আসিনি। এমনিতেই তুই যে পরিমাণ ভেঙে পড়েছিলি,
সব সময় কাঁদতিস, পড়তেই পারতিস না। সবটাই আমার জন্যে। আমি শুধু দেখেছি, কষ্ট পেয়েছি, কিচ্ছু করার ছিল না। রনিতের দু চোখ বিস্ফারিত, বাকশক্তি রহিত। কিরে, কথা বল। এই রনিত, আমায় ভয় পাচ্ছিস কেন রে? তোর বন্ধুত্বের টানেই তো ফিরে এসেছি। যেতে গিয়েও যেতে পারিনি। তুই আমায় একটু হেল্প করবি না? এই রনিত, কিরে বল। আমি তুই হ্যাঁ, আমি আর বেঁচে নেই রে। আমার কোনো শরীরও নেই, সেই জন্যই আমি কিছু করতে পারছি না। তোকে চাইছি। তুই আমায় ভয় পাচ্ছিস? প্লিজ রনিত, একটু হেল্প কর। হেল্প? হ্যাঁ, হেল্প। তাহলে সত্যিটা প্রকাশ পাবে। সেদিন কি ঘটেছিল কেউ জানে না, সবাই জানে পুকুরে ডুবে আমি আত্মহত্যা করেছি। তুই সুইসাইড করিসনি? না, কেন করব? শেষ পর্যন্ত তো তোর সঙ্গেই ছিলাম, মনে নেই? মিশন থেকে বেরিয়ে মিশন পাড়া দিয়ে দুজনে হাঁটছিলাম গল্প করতে করতে। হ্যাঁ, মনে আছে। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, ঝড় উঠলো। ঠিক বলেছিস, কাল বৈশাখী। তারপরে শুরু হলো বড় বড় ফোঁটায় বৃষ্টি। তুই বাঁ দিকের রাস্তা ধরে ছুট দিলি। ছুটতে ছুটতে বললি, কাল স্কুলে দেখা হবে। টাটা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তোর বাড়ি কাছেই, মিশন পাড়ার শেষে। আমার বাড়ি সেই উত্তর পাড়ায়, অনেকখানি দূর। ভাবলাম কাছেই কাকুর বাড়ি, সেখানে একটু থাকি, বৃষ্টি ধরলেই বাড়ি ফিরবো। ওখান থেকে বাড়িতে ফোন করে জানিয়ে দেব। কাকু মানে রাম কাকু? হ্যাঁ, কাকুর বাড়ি ঢুকতে গিয়ে থমকে গেলাম। বাইরে একটা কালো বড় গাড়ি দাঁড়িয়েছিল। ভিতরে অনেকের কথা শুনতে পাচ্ছিলাম। দরজা বন্ধ। জানালা দিয়ে উকি দিয়ে দেখি বসার ঘরে কয়েকজন গুন্ডা মতন লোক কাকুর সঙ্গে কথা বলছে। টেবিলের উপর একটা সুটকেসে অনেক টাকা ভর্তি। কালো মোটা একজন হঠাৎ কোমর থেকে একটা পিস্তল বের করে বলল, তুমি ও নিয়ে ভেবো না রামুদা, একটু বেচাল করলেই চালিয়ে দেবো, খাল্লাস। পিস্তল দেখে আমি আটকে উঠেছি, মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে গিয়েছিল। অমনি 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 ওরা মুখ ফিরে চেঁচিয়ে উঠেছে, কে কে রে? আমি কি করব বুঝতে না পেরে ছুটে পালাতে গেছি। বারান্দায় জলে চপচপ করছিল, পিছলে পড়ে গেলাম। ওঠার আগে ওরা বেরিয়ে এসে আমাকে ধরে ফেললো। তারপর? কাকু বারবার কাকুতি মিনতি করেছিল, ওকে ছেড়ে দাও, ও কাউকে কিচ্ছু বলবে না, ও আমার একমাত্র ভাইপো। ওদের সর্দার মোটাটা উড়িয়ে দিল। তোমার মাথা খারাপ হয়েছে রামুদা, সাক্ষী শেষ রাখতে নেই। তুমি নিজেও মরবে, আমাদেরও মারবে। তারপর? আর শুনে কি করবি রনিত? তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল, সন্ধে হয়ে গেছিল। রাস্তাঘাটে একটা লোকও ছিল না। চ্যাংদোলা করে ওরা আমায় টানতে টানতে নিয়ে গেল মিশনের পুকুরে। উফ, জলে দম আটকে মরতে কি কষ্ট রে। উফ, এতটুকু বাতাসের জন্য খাবি খাচ্ছিলাম। ওরা আমায় জলে ঠেসে ধরছিল। তুই থাম, আমি আমি আর শুনতে পাচ্ছি না। তুই থাম। এই জন্যই তো এতদিন আসিনি, তোকে বলিনি। তুই এত ভেঙে পড়েছিলি, আগে জানলে তুই পরীক্ষায় দিতে পারতিস না। দু হাতে মুখ ঢেকে ফেলেছে রনিত। কান্নার প্রবল বেগ ঠেলে আসছে বুক থেকে। আবার সেই ছবিটা, অসীমের জলে ডোবা ফুলো ফুলো নিস্পন্দ শরীর, খাটে শোয়ানো। ওর মা আছাড়ি পিছাড়ি কাঁদছেন। শোন রনিত, কাঁদিস না রে, কেঁদে কি লাভ? আমি তো আর ফিরে আসতে পারবো না। শুধু একটা কাজ কর ভাই, ওদের মুখোশ খুলে দে, সত্যিটা সবাই জানুক। কি করতে হবে? কাল সকালে তুই মেসোমশাইকে নিয়ে থানায় যাবি, ঘটনাটা বলবি। কাকুকে পুলিশ কড়া করে জেরা করলেই সব বলে ফেলবে। আমি শিওর
কাকু কোনো খারাপ দলের সঙ্গে যুক্ত। অত টাকা, পিস্তল, অতগুলো খুনি, গুন্ডা, আমি চাই সব কটা ধরা পড়ুক, তবেই আমার শান্তি হবে। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু পুলিশ কি আমার কথা বিশ্বাস করবে? করবে, বলবি যদি মিথ্যে হয় তুই দায়ী থাকবি। আমি মারা যাওয়ার পরে তোকে তো অনেকবার থানায় ডেকেছিল, ডাকেনি? হ্যাঁ, দেখেছিল। তাহলে সবাই জানে তুই আমার বেস্ট ফ্রেন্ড, প্রাণের বন্ধু, তুই আমার সব জানিস। যন্ত্রের মতো ঘাড় নাড়ল রনিত। চলি রে, আর বোধহয় দেখা হবে না। এই কথাগুলো বলার জন্যই আমায় আটকে থাকতে হয়েছিল। বাবেন, 9টা বাজে, আমি বেরোচ্ছি, উঠবি না রে? রনিত ধর্মর করে উঠে বসলো, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। সামনে বাবা হাসছেন। বাবা, র্যাম্বো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলি, টিভিটাও বন্ধ করতে পারিসনি। মা সকালে সুইচ অফ করেছে, তোকে নিয়ে আর পারা গেল না। বাবা, বাবা, তোমায় এখনই আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে? কোথায়? থানায়। থানায়? কি বলছিস পাগলের মতো? আমি এখনই কোর্টে বেরোচ্ছি। না বাবা, তোমায় যেতেই হবে। বলবে না তুমি, প্লিজ জানিয়ে দাও কোর্টে যেতে তোমার দেরি হবে, প্লিজ বাবা। আরে কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো, তোমায় বিশ্বাস করতেই হবে। অসীম সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। থানায় গিয়ে এটা আমায় বলতেই হবে।